সেক্টরটা 22 বিলিয়নের সেক্টর, 22 বিলিয়ন আমাদের, কিন্তু ইন্ডিয়া কত করে? ইন্ডিয়া 125 বিলিয়ন কিন্তু ইন্ডিয়া আর্ন করে। মেক্সিকো করে 67, চায়না করে 50, ফিলিপাইন করে 40, ইজিপ্ট করে 24, আমরা সেখানে 22। আমাদের কিন্তু জনসংখ্যা কিন্তু অনেক বেশি বাইরে আছে। সেই দৃষ্টিকোণ থেকে কিন্তু আমাদের এটা কিন্তু খুব সন্তোষজনক নয়। সেখানে এটা 32, 35 হতে পারে। তো এখানে বৈধ অবৈধভাবে বিভিন্নভাবে রিমিটেন্স আসে। সেই জায়গাটাতে আমরা যদি ডেফিনেটলি যে কথাটা আসছে, স্কিল ম্যান পাওয়ার যদি আমরা অনেক বেশি তৈরি করতে পারি, সেখানে আমাদের রিমিটেন্সটা ডেফিনেটলি অনেক বেশি বেড়ে যাবে। তো এক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে, আমি ওভারঅল বিষয়টা নিয়ে আজকে যে সাবজেক্টটা, শুধু লেবার সাবজেক্টটাকে আমি সীমাবদ্ধ না থাকে ওভারঅল বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই। আমি শুধু এই সাবজেক্টটার ক্ষেত্রে একটা কথা বলবো, আমরা স্কিল ম্যান পাওয়ার যেমন পাঠাবো, আনস্কিলও কিন্তু পাঠাইতে হবে। কারণ সেখানে যখন আনস্কিলের ডিমান্ড থাকবে, তাহলে আমি কি কর্মী পাঠাবো না? ডেফিনেটলি আমি কর্মী পাঠাবো। এবং স্কিলটা যত বেশি পাঠাইতে পারি, ডেফিনেটলি সেই ক্ষেত্রে আমরা এটার এম্ফাসাইজ করব। এখন স্কিলের প্রবলেমগুলো নিয়ে অলরেডি আইডেন্টিফাই হচ্ছে। আমাদের কর্মীরা সবসময় চিন্তা করে খুব দ্রুত যাওয়া, খুব কীভাবে তারা বিদেশে গেলেই মনে হচ্ছে তারা একটা কিছু করে ফেলতে পারবে। আমাদেরও সচেতনতার অভাব আছে ডেফিনেটলি, বাট আমরা ওই জায়গাটাতে আমাদের একটু কাজ করতে হবে। বিশেষ করে আমরা স্কিল তৈরি করছি কি, আমাদের 105টা টিটিসি আছে। আপনি দেখেন বাস্তবতা কি, টিটিসিগুলোতে কি তৈরি হয়, এই 105টাতে কি হয়, আমরা প্রতিদিন কতজন তৈরি করি, প্রতি মাসে কতজন তৈরি করি, প্রতি 6 মাসে কতজন, প্রতি বছরে আমরা কতজন তৈরি করি। আমার মনে হয় আব্দুল স্যারের কাছে এটার ডাটা থাকার কথা। আসলে এন্ড অফ দ্য ডে আপনারা যারা রিক্রুটমেন্ট করি, বিদেশে কর্মী পাঠায়, আমরা যদি কোনো ডিমান্ড চাই যে আমার এই 10টা ওয়েল্ডার দরকার, তারা আমাদের দিতে পারবে না। এখন তারা কি করছে জানেন? এগুলা বড় বড় সুন্দর সুন্দর বিল্ডিং করে সেখানে ফেলে রাখছে। তারা কি করছে, এখন আবার ওই যে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কোনো অভিযোগ আসলে সেই অভিযোগটা নিষ্পত্তির জন্য এখন টিটিসিকে দায়িত্ব দেওয়া হচ্ছে। এটা কিন্তু তাদের কাজ না। তো এইটা হলো বাস্তবতা। আপনি দেখেন, আমার জাপানে যাওয়ার অনেক স্কোপ আছে, আমার ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। আমার প্রত্যেকটা টিটিসি কি জাপানি ল্যাঙ্গুয়েজ সেখানে শিখাতে পারে না? প্রত্যেকটা ডিস্ট্রিক্টে শিখাতে পারে না? সেটা তো করে না। এরপরে আদার্স অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ সেখানে কি একটা থাকতে পারে না? আমার এই কর্মীদেরকে শেখানোর জন্য সেখানে তাদের কাছ থেকে টাকা না নিয়ে বরং তাদেরকে ভর্তুকি দেওয়া উচিত। কারণ উই হ্যাভ এ লট অফ মানি। আমাদের তো গভর্নমেন্টের এই ফান্ডে আছে, প্রচুর ফান্ড আছে। সেই জায়গাটাতে গ্রাম থেকে শহর থেকে লোকদেরকে ধরে নিয়ে এনে, যারা মিনিমাম পড়াশোনা করছে, ম্যাট্রিক পড়ছে অথবা ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করে শেষ হয়ে গেছে, তাদেরকে ধরে ধরে আমাদের এনে কিন্তু এই ওয়েলফেয়ার ফান্ডের টাকাটা কিসে ইউজ করছে? এটা হচ্ছে ওনাদের গাড়ি ঘোড়া কিনা, ওনারা কিছু কাজ করে, বিদেশ থেকে মরে গেলে তাকে কিছু হেল্প করে, কিন্তু মরার আগে হেল্প করে না, মরার পরে হেল্প করে। তো ব্যাংকে আবার ব্যাংক করছে, সেটা ঠিক আছে। হ্যাঁ, ব্যাংক তাও তো কিছু কাজ করছে, কিন্তু দেয়ার ইজ হিউজ আপনার মানি। এটার সবচেয়ে বড় খাত হচ্ছে ওয়ার্কারদের কল্যাণে তৈরি করা, তাদের স্কিল তৈরি করার জন্য করা। সেকেন্ড হচ্ছে তাদের যেখানে যেখানে প্রবলেম আছে, যেই দেশে প্রবলেম আছে, বিশেষ করে সৌদি আরবিয়া আপনি দেখেন, যেটা নোমান ভাই খুব এক্সপার্ট, উনি বলেছেন হিউজ প্রবলেম সৌদি আরবিয়া। প্রত্যেকটা এজেন্সি ফেস লট অফ প্রবলেম। কি প্রবলেম? সেখানে যাওয়ার পরে আপনার ওই যে তাদের হচ্ছে না, ভিসা হচ্ছে না, তাদের আকামা হচ্ছে না, তাদের জব নাই, তাদের বেতন অন টাইমে দিচ্ছে না। সেখানে কিছু মিডল কোম্পানিগুলো আছে, তারা সেখানে লোক নিয়ে যায়, তাদের কাছে রাখে, আবার বিভিন্ন জায়গায় জায়গায় থার্ড পার্টির কাছে সেখানে দিতে পারছে না। হিউজ প্রবলেম। আর আমাদের সবচেয়ে বড় সমর বাজার হলো সৌদি আরবিয়া। আমরা সেই জায়গাটাতে কিন্তু অ্যাড্রেসিং করতে পারছি না। এর মধ্যে দেখেন নোমান ভাই যে এই কথাটা বললেন, আকামার যে সমস্যা, ইটস এ রিয়েলি গ্রেট প্রবলেম। এটাকে খুব ভালোভাবে আমাদের আইডেন্টিফাই করে এটার ব্যাপারে আমাদের ফোকাস করা দরকার। আপনি দেখেন, নট অনলি দ্যাট, আমরা যাওয়ার আগেও, সৌদি আরবে পাঠানোর আগেও যে প্রবলেমটা ফেস করি, এখন নতুন করে একটা জিনিস হচ্ছে আমাদের ভিসা সার্ভিস সেন্টার সৌদি আরবে। আপনি দেখেন, নিশ্চয়ই আবরার ভাই এর মধ্যে শুনেছেন, ভিসা সার্ভিস সেন্টারটা শুধুমাত্র বাংলাদেশে আছে, অন্য কোনো দেশে নেই। হয় আমার এখানে এটা দরকার কি, আমার এক্সপেরিমেন্টের জন্য বাংলাদেশ দরকার। বাংলাদেশে এখানে সময় লাগতেছে, এবং এখানে আমরা জানি আগের গভর্নমেন্টের আমলে কিছু সাত্তান্বেষী মহল এই ভিসা সেন্টারটা করছে যমুনা ফিউচার পার্কে, যেটা অন্য কোনো দেশে নাই। এরপরে হচ্ছে কি, আপনি দেখেন সৌদি আরবে আমাদের সবচেয়ে বড় মার্কেট, সবচেয়ে বেশি রিক্রুটেন্সি লোক পাঠায়। সেখানে নুন থেকে সুন খসে পড়লে সাথে সাথে ব্লক হয়ে যায়, লাইসেন্স ব্লক হয়ে যাবে। আপনি ছোটোখাটো কোনো একটা ভুল ত্রুটি হলে ব্লক হয়ে যাবে। আপনি তাকে একটা নোটিশ দিতে পারেন, সতর্ক করতে পারেন, কোনো নোটিশ নাই, সতর্ক নাই, তারপরে কখন আপনার সাথে দেখা করবে না, অ্যাপয়েন্টমেন্ট। বিদেশে পাঠানোর আগে, সৌদি আরব পাঠানোর আগে আমরা কিন্তু এই প্রবলেমগুলো ফেস করছি। তো সেই জায়গাটাতে আর সৌদি আরবের বিষয়টা আমি আবারও বলছি, নোমান ভাই যে কথাটা বলে গেলেন, আমাদের একটু সিরিয়াস কনসার্ন দেওয়া উচিত। ওয়ার্কাররা প্রবলেম ফেস করছে, স্যালারি পাচ্ছে না, আমরা কোনো কনফিডেন্ট পাচ্ছি না।
আমরা প্রবলেম ফেস করছি, আমরা জেনে শুনে কোনো একটা জায়গায় পাঠাচ্ছি আনএমপ্লয়মেন্টের জন্য? নো, উই নেভার ডু লাইক দিস। তো সেই জায়গাটাতে আমাদের এখানে সরকারিভাবে নীতিগত কিছু সিদ্ধান্ত নিয়ে কাজ করা দরকার। বিশেষ করে আকামার বিষয়টা, এটা 11,000 12,000 রিয়াল, এটা কোম্পানির পক্ষ দেওয়া সম্ভব না। এই জায়গাটাতে আমাদের অ্যাড্রেসিং করা দরকার। এনিহাও আমি আরেকটা বিষয় বলতে চাই, ইউরোপের মার্কেটটা যেটা সুমি আপা বলেছেন, ইউরোপের মার্কেটে একটা পর্যাপ্ত সুযোগ আমাদের আছে, কিন্তু প্রবলেম হচ্ছে কি, আমাদের এখানে এমবেসি নেই, অনেক দেশের কনসুলেট সেকশন নেই। আমরা ভিসাগুলো করার জন্য আমাদের ইন্ডিয়া যেতে হয়, আমাদের ওয়ার্কাররা ইন্ডিয়ান ভিসা পায় না। ইন্ডিয়ান ভিসা পাইলে আবার তার এর মধ্যে পিসির মেয়াদ শেষ হয়ে গেছে, আবার পিসি বানালে আবার ইন্ডিয়ার ভিসা পাচ্ছে না। ইন্ডিয়ার ভিসা কোনোভাবে পাওয়া গেলে আবার ওখানে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে না, রোমানিয়া, পোল্যান্ড, সামথিং লাইক দ্যাট, তো পাওয়া যাচ্ছে না। ওখানে যাওয়ার পর ভিসার যে পাওয়ার যে পার্সেন্টেজ, ভেরি পুয়ার, ভেরি পুয়ার। এইটা কেন সে 20-30% লাইক দিস ইউরোপিয়ান ভিসা ইন্ডিয়াতে। ইভেন কি আমি আপনাকে অনেস্টলি প্র্যাকটিক্যাল কথা বলবো, আমি পোল্যান্ডের কিছু ভিসা পাইছিলাম, ওয়ার্ক পারমিট পেয়েছিলাম, 1 ইয়ার অলরেডি হ্যাজ গন, আমি ওয়ার্কার দিকে পাঠাইতে পারি নাই। আমি গত সপ্তাহে আমি এদেরকে টাকা ব্যাক করে দিয়ে দিচ্ছি, ভাই তোমার টাকা নিয়ে যা, আমার পারবো না, বিকজ আমি এইটা পাইলে এটা পাই না, এটা পাইলে এটা ওদের অ্যাপয়েন্টমেন্টে পাচ্ছে না। তাহলে সেক্ষেত্রে আমাদের কি করণীয়? আমাদের করণীয় হচ্ছে যে আমাদের এটা ভিসা কনসুলেট সেকশন, বাংলাদেশে যেসব দেশগুলো বাংলাদেশ থেকে কর্মী নিবে তাদের ভিসা কনসুলেট সেকশনগুলো আমাদের এখানে করা দরকার। একেবারে কোনো কিছু যদি না পারি, আমার তো বিএফএস আছে, বিএফএস এর মাধ্যমেও যদি আমি এখান থেকে পাঠাইতে পারি ইন্ডিয়াতে আবার আসো, তাহলেও অ্যাটলিস্ট আমরা বেঁচে যাই। তো হু উইল টেক কেয়ার? আমরা এই বিষয়গুলো আমরা মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে আসেন, আমরা আমাদের এই যে কাজ করতে আমাদের সবচেয়ে বড় প্রবলেমটা কি? মাইগ্রেশন কস্টটা সবচেয়ে বেশি, যেটা মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে আলোচনা আসছে। যদিও সৌদি আরব মাইগ্রেশন কস্ট কিন্তু কমছে। কেন কমছে জানেন? মাইগ্রেশন কস্টটা কমার কারণ হচ্ছে যে এখানে কিন্তু সৌদি আরবের ডিমান্ডটা যেরকম আছে, এখন আমাদের কর্মী যাওয়ার প্রবণতা কমে গেছে, বিকজ দেয়ার ইজ এ লট অফ প্রবলেম। তো এখন ডিমান্ড এবং সাপ্লাইয়ের মধ্যে কিন্তু একটা গ্যাপ যখন তৈরি হয়, সেটাও কিন্তু মাইগ্রেশন কস্টের ক্ষেত্রে একটা খুব ইম্পর্টেন্ট। আমার যত বেশি দেশ কিন্তু দেশে আমি কর্মী পাঠাইতে পারবো, আমার কর্মীরা চুজ করতে পারবে, আমার যদি রিসিভিং কান্ট্রির পরিমাণ বেশি থাকে, তখন অটোমেটিক্যালি কিন্তু আপনি চাইলেও কিন্তু বেশি টাকা নেওয়া যাবে না। এই জন্য আমার যেমন ইন্ডিয়া অনেক দেশে, পৃথিবীর অনেক দেশে লোক পাঠায়, আমরা নেপাল, পৃথিবীর অনেক দেশে বড় বড় কান্ট্রিগুলোতে লোক পাঠাচ্ছে, কিন্তু আমরা তো সেই জায়গাগুলোতে আমাদের ডেস্টিনেশন কান্ট্রিগুলো কিন্তু লিমিটেড হওয়ার কারণে কিন্তু আমাদের অটোমেটিক্যালি মাইগ্রেশন কস্টটা কিন্তু বাড়ে। এর মধ্যে আপনি দেখেন মিডলম্যান নিয়ে তো আমরা আছি, যদিও আমরা এখন মিডলম্যান নিয়ে আমরা আইনের আওতায় আনার একটা চেষ্টা করছি। বিটুইন ওয়ার্কার অ্যান্ড রিক্রুটিং এজেন্সি দেয়ার ইজ এ মিডলম্যান, বিটুইন রিক্রুটিং এজেন্সি অ্যান্ড এমপ্লয়ার দেয়ার ইজ এ অ্যানাদার মিডলম্যান, অ্যান্ড দ্যাট ইজ অলসো বিগ মিডলম্যান। হ্যাঁ, মানে উই নাথিং টু ডু, বিকজ আপনি দেখেন মালয়েশিয়াতে যারা প্রত্যেকটা মানুষ বাংলাদেশি যাদেরকে আমরা পাঠাইছি, মোস্ট অফ দ্য পিপল দে আর ডুইং বিজনেস অলসো, তারা বিজনেস করছে। আমাদের সৌদি আরবে মোস্ট অফ দ্য পিপল এটা করছে, ইউএইতেও করছে, ওনারা করছেন। এখন আমরা যারা রিক্রুটমেন্ট এজেন্সি তারা যে শ্রমিক পাঠাচ্ছি, বিষয়টা এটা না, আমাদের সাথে একটা গ্রুপ অফ পিপল কিন্তু জড়িত, এবং তারা তো প্রফিট করবে, এটাই স্বাভাবিক। যে কাজটা কিন্তু নেপালিরা নর্মালি এটা করে না, ইন্ডিয়া কিন্তু এটা করে না। তো এই জায়গাগুলোতে কিন্তু আমাদের এই জায়গাগুলোতে একটা, আমি মনে করি অলমোস্ট মোর দ্যান 50% অফ মাইগ্রেশন কস্ট সেখানে কিন্তু আমাদের মিডলম্যানদের কাছে বিভিন্নভাবে যাবে। মিডলম্যান ইজ বিটুইন ওয়ার্কার অ্যান্ড রিক্রুটমেন্ট এজেন্সি, বিটুইন রিক্রুটমেন্ট এজেন্সি অ্যান্ড এমপ্লয়ার। তো সেই জায়গাগুলোতে আসলে আমাদের মানে কিছু একটা করা দরকার, না আদারওয়াইজ ইমিগ্রেশন কস্টটা করা দরকার। এর মধ্যে যে জিনিসটা আসছে, আপনি দেখেন এই সিন্ডিকেশনের নতুন যে ইয়েটা বারবার আসতেছে, বারবার মালয়েশিয়া নিয়ে আপনারা কথা বলছেন, আমরা কথা বলছেন, আমাদের শ্রদ্ধা আবরার স্যার যে সহযোগিতা করছেন, সবাই আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন। আমরা পত্রপত্রিকা, মিডিয়া যেভাবে লেখালেখি করেছে, এই সিন্ডিকেটের বিরুদ্ধে সকলের যে একটা অবস্থান ছিল, আমরা দেখেন এই মালয়েশিয়াতে কর্মী পাঠানোর জন্য, যেটা শারমিন আপা বলেছেন, এমন রিক্রুটিং এজেন্সি আসছে যে শুধু সিন্ডিকেট করার জন্য সেই রিক্রুটমেন্ট এজেন্সি করেছে। হি হ্যাজ নো এনি এক্সপেরিয়েন্স বিফোর, নট এ সিঙ্গেল ওয়ার্কার অলসো, সে কখনো পাঠায়নি। ইভিন কি অনেকেরই আছে যারা জীবনে কখনো মালয়েশিয়ার লোক পাঠায়নি, তারা সিন্ডিকেটে আসছে। এখন কি এসে তার তো কোনো কাজ করার দরকার নেই, সে কি করছে? সেই একজন সৌভাগ্যবান ব্যক্তি, সেই সিন্ডিকেটের একজন সৌভাগ্যবান সদস্য, অটোমেটিক পদ্ধতিতে একটা সফটওয়্যারের মাধ্যমে সেই বাসায় ঘুমায় থাকবে, তার পোর্টালে ভিসা ঢুকবে, ডিমান্ড ঢুকবে, হি উইল গেট 150,000 পার ভিসা। তার এক্সপেন্স কি? অনলি 6,000 টাকা ফর বিএমটি ক্লিয়ারেন্স, নাথিং এলস। এইটা তার, তাহলে এটা হচ্ছে বড় ব্যবসা, ভালো ব্যবসা আর কি হতে পারে? যে এক্সপিরিয়েন্সে যেটা উনি বললেন, আমি খুব ভালো করে জানি, ওনার 2007-8 সালে টপ 10-এর মধ্যে ওনারাও ছিল মালয়েশিয়ার রিক্রুটমেন্টের ক্ষেত্রে, কিন্তু
2018 সালে এসে ওনারা লোক পাঠাইতে পারে না, 22-24 লোক পাঠাইতে পারে না এক্সপেরিমেন্টের। রাইট, আমি একদম শেষ পয়েন্টে চলে আসে। সো এই জায়গাটাতে আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, নো মোর সিন্ডিকেট। আমরা এই সরকারের আমলে ডক্টর প্রফেসর ইউনুস সাহেবের যার বিশ্ব জুড়ে যার খ্যাতি, প্রফেসর আমাদের আসিফ নজরুল স্যার, উনিও খুবই সমাদৃত ব্যক্তি। আমরা মনে করি আপনাদের একটা পরামর্শ এবং আপনাদের এই বিষয়গুলো যে আপনারা কথা বলেন, আর যেন সিন্ডিকেট না, এই সেক্টরে কোনো প্রকার অস্থিরতা না হয়, যেটা নিয়ে সবাই কনসার্ন, ILO IOM সহ আপনারা সকলেই কনসার্ন, ইউনাইটেড নেশনস কনসার্ন, সেই জায়গাটাতে না হয়। আমি সর্বশেষ 1 মিনিট কয়েকটা আমার এই রিকমেন্ডেশন বলবো। 1 নাম্বার হলো, আমাদের একটা ইন্টিগ্রেটেড একটা সিস্টেম আমাদের লাগবে। এই টোটাল ম্যান পাওয়ারের একটা করার জন্য দীর্ঘদিন হয় নাই, একটা সিস্টেম আমাদের লাগবে, যেটা সেন্ট্রাল একটা ডাটা ব্যাংক থাকতে পারে। এই সেন্ট্রাল ডাটা ব্যাংকের মাধ্যমে কর্মীরা এখানে সবসময় আসবে, এক ডাটা ব্যাংকের মাধ্যমে এখানে যুক্ত হবে, আর আমরা সেখান থেকে আস্তে আস্তে কালেক্ট করবে। সেখানে সরকার কিন্তু চাইলে আমাদের সাপ্লায়ার হবে, উইদাউট এনি ইন্টারেস্ট, উইদাউট এনি প্রফিট। তারা কিন্তু সরকার এখানে সাপ্লাই দিবে, সেখান থেকে আমি আমার কর্মীটা বাছাই করে আমি নিতে পারবো। এটা একটা সিস্টেমেটিক হয়তো অনলাইন পদ্ধতি আমাদের হতে পারে, নিজস্ব অনলাইন পদ্ধতি, যে অনলাইন পদ্ধতিটা মালয়েশিয়াতে আসছে FWCMS, এবং তারা এটার অপব্যবহার করে তারা পুরো মার্কেটটাকে তারা ধ্বংস করেছে বিভিন্নভাবে। এই আমাদের কর্মীদেরকে প্রতারিত করেছে, আমাদের যারা 2,500 রিক্রুটমেন্ট এজেন্সি তারা কর্মী পাঠাইতে পারে নাই, তারপরে আপনার এই দেশের সুনাম নষ্ট হয়েছে। সেই জায়গাতে যদি আমাদের নিজস্ব একটা সিস্টেম থাকতো, তাহলে আমরা কিন্তু সেভাবে কাজ করতে পারতাম। তো এরপরে আসেন, আমাদের এই শিক্ষা ব্যবস্থার একটা কাজ করা দরকার একদম স্পেসিফিকলি। আমাদের ইয়েতে মাধ্যমিক স্কুলে ম্যান্ডেটরি আপনি স্কিল সাবজেক্ট রাখতে হবে, একদম ম্যান্ডেটরি। কেউ যদি মেশনের কাজ শিখতে চায়, মেশন কাজ শিখবে, ইলেকট্রিশিয়ান হতে পারে, প্লাম্বিং হতে পারে, সেই যে কোনো একটা টেকনিক্যাল কাজ শিখা ম্যান্ডেটরি করা উচিত, এবং কি একাধিকও হতে পারে, এবং এর সাথে একটা ভাষাও থাকতে পারে। একটা ভাষা, যে কোনো একটা মানে এক্সট্রা ইংলিশ এবং ইয়ের বাইরেও, বাংলার বাইরেও একটা ল্যাঙ্গুয়েজ যদি সে শিখতে পারে, চায়না ভাষা শিখতে পারে, জাপানি শিখতে পারে, অ্যারাবিক শিখতে পারে, এরকম কিন্তু আমাদের আসলে করা দরকার। তাহলে কিন্তু আমরা যে এই দৈন্যদশার মধ্যে আমাদের সবসময় আমরা লেবার নিয়ে চিন্তা করি, সেখান থেকে যদি আমাদের একটা লোক তৈরি হয়, তাহলে কিন্তু আমরা এই ধরনের লোকগুলোকে আমরা বিদেশে এক্সপার্ট লোক হিসেবে আমরা পাঠাইতে পারি, স্কিল লোক হিসেবে আমরা পাঠাইতে পারবো। তো এই বিষয়টা আমি বলতে চাই, আমাদের একটা রিসার্চ টিম করা দরকার। এই রিসার্চ টিমটা হবে কি জানেন, কোন কোন দেশে আমাদের কী ধরনের কর্মী কী রকম চাহিদা আছে, এটাকে ফাইন্ড আউট করার জন্য নিরপেক্ষভাবে আমি মনে করি এটা সরকার, বায়রা এবং আপনারা যারা এক্সপার্ট আছেন তাদের মধ্য থেকে নিয়ে একটা রিসার্চ টিম আমাদের করা যেতে পারে, এবং সেইভাবে আমাদের মার্কেট এক্সপ্লোর করার জন্য আমাদের কাজ করতে হবে। আমাদের ডক্টর আসিফ নজরুল স্যার লাস্ট মিটিংয়ে বলেছিলেন যে ডক্টর ইউনুস সাহেবের তো সারা বিশ্ব জুড়ে ওনার খ্যাতি, যে কোনো দেশে যে কোনো সরকারের কাছে উনি অ্যাটলিস্ট বলতে পারবেন যে আমাদের দেশের জনশক্তি প্রেরণের জন্য এই কাজটা করা হোক। সেটা আমাদের জন্য একটা বড় সুইট, এবং দিস ইজ দ্য গুড টাইম। আমরা যদি ওইটা ফাইন্ড আউট করি, রিসার্চ করি, তাহলে আমরা এগুলো কিন্তু কাজে লাগাইতে পারবো। যাই হোক, আমি সর্বশেষ আপনাদেরকে ধন্যবাদ জানাই আজকের এই চমৎকার আয়োজনের জন্য। ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা একসাথে মিলে কাজ করব। আবারও আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, সিন্ডিকেশনটা মালয়েশিয়া আবারও মাথা ছাড়া দিয়ে ওঠার একটা পায়তারা করছে, আমরা দেখতে পাচ্ছি। সেই জায়গাটাতে আমরা সকলে মিলে দেশের স্বার্থে, আমাদের কর্মীদের স্বার্থে, এই সেক্টরের স্বার্থে আমরা একসাথে আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, আমরা যেন একসাথে কাজ করি। সকলকে ধন্যবাদ।